উপস্থিতি আজকের পর্যায়ে এখন বক্তব্য রাখবেন সাবেক আমিরে জামাত, ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা মোহতারাম অধ্যাপক গোলাম আজম। মোহতারাম অধ্যাপক গোলাম আজম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين। জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এই সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, আর আজ এই সমাবেশের প্রধান অতিথি আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, অন্য সব নেতৃবৃন্দ এবং সমবেত শ্রদ্ধেয় সুধীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে আমি ওই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি এই দেশে তার দ্বীনকে বিজয়ী করার এই আন্দোলনকে এতটুকু এগিয়ে এনেছেন। আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে এই যে আপনি দায়িত্ব ছেড়ে দিলেন, কি দুঃখ লাগে মনে, কেমন প্রতিক্রিয়া কি আপনার? আমি বলি যে যদি কোনো লোক তার ব্যবসা বাণিজ্য শিল্প কারখানাগুলি গড়ে তোলার জন্য তার সন্তানদেরকে যোগ্য বানাবার চেষ্টা করে, আর এরপরে যদি বৃদ্ধ বয়সে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেখে কিরকম চালায়, তার কাছে কি দুঃখ লাগে না সুখ লাগে? আমি এই আশা নিয়ে আসি যে আমি চোখ জোড়াবো যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে দেখে, যে গত 40 বছরের মধ্যে যে লোকগুলা তৈরি হয়েছে তারা এই জামাতকে আমার চেয়ে ভালোভাবে এগিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। এই বৈঠকগুলি, নির্বাহী বৈঠক, কর্মসূচি বৈঠক, এইসব বৈঠক 8টা শুরু করা যায় না আমার কারণে, এত সকালে আমি পারি না। এখন আর সে সমস্যা নাই। আল্লাহর রহমতে এই আন্দোলন যে উদ্দেশ্যে শুরু হয়েছিল, লোক তৈরি করার এক বিরাট টিম আল্লাহ তৈরি করে দিয়েছেন। আর এই টিমের কার্যকলাপ আমি দেখে প্রাণে তৃপ্তিবোধ করবো, এই আশা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমাদের সকলের মুসলিম হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্বের মধ্যে আমি 1 নম্বর বলতে চাই জন্মভূমির প্রতি ভালোবাসা। আমি জন্মভূমি বলি, মাতৃভূমি নয়। মায়ের ভাষা মাতৃভাষা, কিন্তু মাতৃভাষাটা অন্য সম্প্রদায়ের তারা দেবতা মনে করে মাটিকে, সেই হিসেবে তারা মা মনে করে, মা দেবী মনে করে, কিন্তু আমাদের নিকট মাতৃভাষা কথাটা শুদ্ধ নয়। আমাদের নিকট জন্মভূমি। বিদেশে যখন আমি বাধ্য হয়েছিলাম 7 বছর ইংল্যান্ডে, দেশে আসতে পারছিলাম না, তখন এই দেশের জন্য প্রাণ কেঁদেছে, দেশের খবরাখবর নিতে নিজকে বাধ্য মনে করেছি। এই জন্য যে আমি নিজে চেষ্টা করে তো দেশে পয়দা হয়নি, যিনি আমাকে এই দেশে পয়দা করেছেন তিনি নিশ্চয়ই আমাকে এই দেশে দায়িত্ব পালনের জন্য তিনি চাইবেন। সেই জন্য অন্যখানে প্রতিষ্ঠিত হওয়ার আমি চেষ্টা করিনি। আমার সহযোগিতায় মাশাআল্লাহ আরো অনেক লোক প্রতিষ্ঠিত হয়েছে বিদেশে। আমি চিন্তাও করি নাই যে আমি বিদেশে প্রতিষ্ঠা লাভ করার জন্য চেষ্টা করব। এই জন্য যে আল্লাহ আমাকে পয়দা করেছেন সেখানে আমার কাজ করতে হবে। আমার এক বন্ধু রংপুর কর্মী কলেজে আমার একসময় ইংরেজির অধ্যাপক ছিলেন, তিনি আমাকে 76 সালে বললেন, আমি যখন দেশে আসার জন্য পেরেশান কিভাবে আসি, কি আশ্চর্য, আপনি কেমন লোক,
যারা বাংলাদেশ বানালো তারা কত লোক আমার জানাশোনা দেশ থেকে, দেশের দুরবস্থার কারণে দেশ থেকে পালিয়ে এসে এখানে বসবাস করার চেষ্টা করছে। আপনি উল্টো ওইদিকে যেতে জানেন, কি ব্যাপার? হ্যাঁ, ব্যাপার এটাই, যদি আত্মপ্রতিষ্ঠাই একমাত্র শিক্ষা আমার হতো তাহলে আমি এই চিন্তাই করতাম। কিন্তু আমি একটি এমন আন্দোলনে যোগদান করেছি যে আন্দোলন আত্মপ্রতিষ্ঠার শিক্ষা আমাকে দেয়নি, দিয়েছে আত্মত্যাগ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাজ করা। তাই এখানে আসার জন্য পেরেশানি আমার স্বাভাবিক। এরপরে 2 নম্বর কথা আমি বলবো, মাতৃভাষার মানে জন্মভূমির প্রতি ভালোবাসার চিন্তার মধ্যে আমার একটা ইমানি মাত্রা যোগ হয়েছে তখন যখন আমি জানলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য হলেন, তখন যাবার সময় মক্কাকে সম্বোধন করে বলছেন, হে মক্কা, তোমাকে আমি ভালোবাসি, যদি আমি বাধ্য না হতাম তোমাকে ছেড়ে যেতাম না। এর দ্বারা আমি অনুভব করলাম যে জন্মভূমির যে ভালোবাসার মধ্যে ইমানের একটা মাত্রা আছে। এরপর থেকে এই ভালোবাসার মধ্যে আরো ইমানি মাত্রা যোগ হলো। এই জন্মভূমিতে আমাদের বিরাট কর্তব্য। কি কর্তব্য? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই মাটিতে এই জনগণের মধ্যে তার দ্বীনকে বিজয়ী করার জন্য দায়িত্ব দিয়েছেন। মুসলিম হিসেবে দায়িত্ব পালন করা আমাদের ফরজ। এই পথে আমাদের দেশে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমানে যে ক্ষমতার রাজনীতি চলছে। ক্ষমতার রাজনীতি মানে কি? রাজনীতি করছে যারা, তারা ক্ষমতা পাওয়ার জন্য ব্যস্ত, দেশকে গড়ার কোন পরিকল্পনা আমি দেখি না। কি করে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় একবার যেতে পারলে কত অন্যায় ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে, এই দেখে আসছি এই পর্যন্ত। এই যে ক্ষমতার রাজনীতি, এই ক্ষমতার রাজনীতিতে আমরা যোগ্যতার পরিচয় দিতে পারবো না, কারণ এই শিক্ষায় ইসলাম আমাদেরকে দেয় না। ক্ষমতা যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা, এটাই উদ্দেশ্য নয়। ক্ষমতা উদ্দেশ্য হচ্ছে একটা বড় আদর্শ কায়েমের জন্য, যেটাকে আমি বলি দেশ গড়ার রাজনীতি। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখানে, সকল সমস্যার গোড়া এখানে। দেশ গড়ার রাজনীতি এখনো শুরু হয়নি দেশে, ক্ষমতার রাজনীতি চলছে। এই দলগুলো নেতা তালাশ করে কোথায় কোন ব্যক্তি তার এলাকায় এরকম শক্তি রাখে কিনা, এরকম অর্থ রাখে কিনা যে তাকে নমিনেশন দিলে ইলেকশনে পাশ করে আসতে পারবে। এটি হচ্ছে একমাত্র মাপকাঠি। এই মাপকাঠিতে লোক নেওয়া হয় এবং কাদেরকে নেওয়া হয়? যারা আত্মপ্রতিষ্ঠার জন্য কোন দলে যাচ্ছে, এবং যে দলেই নমিনেশন, যাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, সেই দলের নমিনেশন যদি এক দল না দেয় আরেক দলের কাছে কি নমিনেশন নিতে হবে। কোন দলের বাছাবাছি নাই, আদর্শের কোন প্রশ্ন নাই, ক্ষমতায় যেতে হবে, এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, এটি একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যের যে রাজনীতি, এই রাজনীতিতে জামাত ইসলামী কি করে এগোবে? এটা তো আমাদের চিন্তাধারার বিপরীত রাজনীতি। দেশ গড়ার রাজনীতি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতে দেশ গড়ার রাজনীতির প্রোগ্রাম আল্লাহ তাআলা দিয়েছেন। তার 1 নম্বরই হচ্ছে জনগণকে সৎ মানুষ বানাবার, চরিত্রবান বানাবার, বিবেকবান বানাবার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। আমি সময়ের অভাবে, যেহেতু 5:10 আমাকে শেষ করতে হবে, প্রধান বক্তা এরপরে আসবেন, সেজন্য 41 নম্বর আয়াতের তাফসীর আপনারা পড়েন। আমি কোট করার সময় পাচ্ছি না, যেখানে 4টা প্রোগ্রাম দেওয়া হয়েছে দেশ গড়ার রাজনীতির জন্য। 1 নম্বরে হচ্ছে রাজনীতি করো যাতে দেশের মানুষ চরিত্রবান হয়, সৎ লোক, ন্যায় লোক হিসেবে গড়ে ওঠে। 2 নম্বর, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জনগণের অর্থনৈতিক যাবতীয় প্রয়োজন যাতে পূরণ হয়, কেউ যেন আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত থেকে কষ্ট না পায়। 3 নম্বর হচ্ছে যা কিছু সমাজের মানুষের জন্য কল্যাণকর, মঙ্গলকর, ভালো, তা চালু করো, আর যা কিছু মন্দ তার থেকে সমাজকে পবিত্র করো, মন্দগুলিকে উৎখাত করো। এই যে 4 দফা কর্মসূচি আল্লাহ দিলেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে, এই উদ্দেশ্যে জামাত ইসলামী কাজ করছে। এর জন্য দরকার এমন একদল লোক যারা সৎ ও যোগ্য।
সততা ও যোগ্যতার সমন্বয়ে এক শক্তিমান আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে জামাতে ইসলামের সৃষ্টি। সৎ কাকে বলে? সৎ হচ্ছে সে যে বিবেকের বিরুদ্ধে কথা চিন্তা করে না, বিবেকের বিরুদ্ধে কাজ করে না। আর যোগ্য অনেক ব্যাপক কথা, দেশ চালাবার, দেশকে বুঝবার। এবং বড় যোগ্যতা হচ্ছে যে নাকি নিজের জীবনকে কোরবান করে মানুষের কল্যাণের জন্য কাজ করবে। এই সৎ এবং যোগ্য লোক আপনা আপনি তৈরি হবে না। জঙ্গল আপনা আপনি তৈরি হয়, বাগান বিনা পরিবহনে আপনা আপনি তৈরি হয় না। ঠিক তেমনি জামাতে ইসলামীও এইভাবে সৎ লোকদেরকে ডাকছে, আসুন এই সংগঠনে এসে আপনার যোগ্যতা বৃদ্ধি করুন। আর যোগ্যদেরকে জামাত দাওয়াত দিচ্ছে, আসুন এই সংগঠনে এসে সততার লালন করুন, সততার উন্নয়ন করুন। এই সততা ও যোগ্যতা যদি একসঙ্গে হয় তবেই দেশ গড়ার রাজনীতি সম্ভব। যদি সৎ লোকেরা, আমি সৎ লোকদেরকে, আমাদের দেশে সৎ লোক নেই এমন নয়, অনেক সৎ লোক আছেন আল্লাহর ফজলে। এই সৎ লোকেরা তার রাজনীতি পছন্দ করে না, তারা রাজনীতি আসতে চান না। তারা অসৎ লোকদের হাতেই রাজনীতি ছেড়ে দিয়ে দেশের সর্বনাশ করার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন। এর জন্য কি তারা দায়ী হবেন না আল্লাহর কাছে? বেঈমানেরা, চরিত্রহীনেরা, মানুষের সুখ শান্তি শৃঙ্খলার দুশ্মনেরা ক্ষমতা দখল করে থাকবে, আর ন্যাক লোকেরা ঘরে বসে বসে তাদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করবে। এর দ্বারা কি পরিবর্তন আসবে? আল্লাহর নবীর শিক্ষা এটা নয়। নবীন লোকদেরকে ডেকেছেন, সৎ লোকদেরকে অর্গানাইজ করেছেন এবং অসৎ নেতৃত্ব উৎখাত করে সৎ নেতৃত্ব কায়েম করেছেন। এই কাজটা যদি তিনি নবী হিসাবে করে থাকেন তাহলে এটা করা মুসলমানদের সকলের উপর ফরজ কিনা? তিনি কি নবী হিসাবে এটা করেছেন না শুধু নবুয়তের বাইরের কাজ ছিল এটা? সুতরাং সৎ লোকদেরকে আমি এই কথা বলবো, যদি আপনারা সুসংগঠিত হয়ে যোগ্যতার পরিচয় দিবার জন্য সংগঠনে না আসেন তাহলে আপনি সৎ থাকতে পারবেন না, এই সততা নিয়ে বাঁচতেও পারবেন না। অসৎ লোকদের জুলুমে আপনার সততাও শেষ হয়ে যাবে। আর যারা যোগ্য তাদেরকে বলবো যে আপনার যোগ্যতা অসৎ কাজেই লাগবে যদি নাকি সততা যুক্ত না হয়। যে ব্যক্তি যোগ্য সে যদি অসৎ হয় তো যোগ্যতার সঙ্গে অসৎ কাজ যদি করবে নাকি? যোগ্যতার সঙ্গে অসৎ কাজে আজ চলছে কিনা বলেন? এই যোগ্য লোকদেরকে আমি আহ্বান জানাই, আসুন আন্দোলনে আসুন, সংগঠনে আসুন, আপনার যোগ্যতার সঙ্গে সততা যুক্ত করুন। তারপরে দেখবেন অসৎ লোকদের নেতৃত্ব দেশ থেকে উবে যাবে। এই সততা ও যোগ্যতার সমন্বয়ে নেতৃত্ব সৃষ্টির জন্যই জামাতে ইসলামীর সৃষ্টি হয়েছিল। আমি এখানে বর্তমান যে দুর্দশা, এই দুর্দশা থেকে দেশকে কোনোদিন মুক্ত করা সম্ভব হবে না যে পর্যন্ত দেশ গড়ার রাজনীতি দেশে না আসবে। এই দেশ গড়ার রাজনীতির দ্বারা আমি এটি বলবো যে দেশে যারা আছেন অনেকেই লেখেন, ঘরে বসে সমালোচনা করেন, দেশ সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমি দৈনিক ইনকিলাব, দৈনিক সংগ্রাম, দৈনিক দিনকাল, দৈনিক জনতা, এইসব পত্রিকার মধ্যে অনেক লেখকের নাম দেখি যারা নাকি ভালো ভালো কথা বলেন, দেশের উন্নতির জন্য অনেক ভালো ভালো চিন্তা দেন, কিন্তু তারা রাজনীতিতে কেউ আসেন না। রাজনীতির এই ঝুঁকি ঝামেলায় তারা পোহাতে চান না। তারা শুধু কলমের দ্বারা মন্দটা প্রকাশ করে ক্ষান্ত করা মনে করেন। যদি এইটাই যদি আদর্শ হতো তো নবী তো এইটাই করতেন। সেজন্য আমি যারা লেখেন তাদেরকে আমি করজোরে আবেদন জানাবো। আমি প্রবন্ধ লিখেছিলাম, এর উপরে পত্রিকায় এসেছে যে আপনারা রাজনীতিতে আসুন। আপনাদের মতো লোকেরা, বিশ্ববিদ্যালয়ের রিটায়ার্ড ভাইস চ্যান্সেলররা কই কোনো রাজনীতি কোনো প্রকার কোনো বড় ভূমিকা রাখার জন্য আসেন না, খালি খালি সুধীর সমাবেশে বক্তৃতা করেন। এরকম আরো অনেক রিটায়ার্ড চিফ জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস, রিটায়ার্ড অফিসার যারা ক্ষমতা রাজনীতি করতে চান তারা রাজনীতিতে আসে। যারা দেশ গড়ার চিন্তা করেন, যারা লেখেন, ভালো চিন্তা করেন, ভালো কথা বলেন, তারা রাজনীতিতে আসে না। আমরা এক রিটায়ার্ড বড় সামরিক অফিসারকে নমিনেশন দিতে চাইলাম 91 সালে। তিনি বললেন যে আমি এই ঝামেলা পড়তে পারবো না।
তিনি কোরআনের তফসির করেন, সুন্দর তফসির করেন, তফসিল করেন, তফসির করেন, কিন্তু এই ঝামেলা আসবে না। ইলেকশনে আমরা নমিনেশন দিতে চাই, জনগণ তাকে চাইলে তিনি এই ঝামেলায় আসতে চান না। আমি এই আহ্বান জানাতে চাই, যারা এই দুর্বস্থাতে দেশটিকে বাঁচাতে চান, এই ক্ষমতার রাজনীতি দিয়ে দেশ বাঁচাতে পারবেন না। জামাতে ইসলামী এমন একটি দল, যে দলে গণতন্ত্র নিচে থেকে উপর পর্যন্ত সব জায়গায় আছে। গত রমজানে এই চার দলের এক দলের মহাসচিব আমার কাছে আসলেন ইফতারের দাওয়াত দিতে। তিনি আমাকে বললেন, আমি বললাম যে এখন তো আমাকে দাওয়াত দেওয়ার দরকার নাই, নতুন আমির হয়েছেন, ওনাকে দাওয়াত দিলে সেটা আমার যাওয়া লাগবে না। না, আপনাকে আরো বেশি চাই। আপনি যেটা করেছেন এটা যদি সবাই করতো তাহলে দেশের উন্নতি হতো। তারপর তিনি বললেন যে জামাতে ইসলামীতেই প্রমোশনের সুযোগ দেখা যায় আছে, আর আমরা যেসব দল করি সেখানে খালি অব্যাহতি পাওয়া যায়, প্রমোশন পাওয়া যায়। এই জন্য দেড় গড়ার রাজনীতি করতে হলে জামাত ইসলামীতে আসুন। মন্ত্রী হবার জন্য, এমপি হওয়ার জন্য যে কোনো দলে যাওয়া যায়, এরকম লোকের জায়গা জামাত ইসলামী নয়। দেশ গড়ার লোক যারা চিন্তা করেন, ভালো চিন্তা করেন, খালি পত্রিকায় লিখলে চলবে না। যদি আপনি ক্ষমতার রাজনীতি না করেন তো দেশ গড়ার চিন্তা নিয়ে ঘরে বসে থাকলে কি লাভ হবে? এই চিন্তা নিয়ে ময়দানে আসেন। তাই আমি এই জাতীয় সকল বুদ্ধিজীবী, সকল লেখক, সকল অধ্যাপক, সকল বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি এবং সকল এই ধরনের লোকদেরকে আহ্বান জানাই, আপনারা এই দলে আসুন। এই দলে আসে নিজকেও উন্নত করুন, দলকে সমৃদ্ধ করুন, দেশকে বাঁচান। এই ক্ষমতার রাজনীতির এই মুসিবত থেকে দেশটাকে উদ্ধার করেন। এছাড়া কিছুতেই দেশ উদ্ধার করা যাবে না। ক্ষমতার হাত বদলাতে পারে, কিন্তু এই আশা করা যায় না যে ক্ষমতার রাজনীতির দেশ উদ্ধার হবে। আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে যারা রাজনীতি করেন, তারা দেশের কল্যাণ চিন্তা করার অবসর কোথায় পাবেন? আমি সর্বশেষে একথা বলে বিদায় হতে চাই যে আমি আল্লাহর কাছে হামেশা এই দোয়াই করছি, রোজ দোয়া করি, যাদের হাতে নতুন দায়িত্ব আসলো আল্লাহ তাআলা তাদেরকে যেন সর্বাধিক দিয়ে সাহায্য করে। আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব আমাকে আমার সম্বন্ধে প্রকাশ্যেই বলছেন, আমি এখনো আমাকে অভিভাবক মনে করেন। এটা তার বিনয়ের কথা, এবং এই বিনয় তার জন্য স্বাভাবিক। আমি বলছি যে এখন আমিরে জামাত তিনি, আমি আমির নই, আমি এখন মামুর। এই আমিরের কথা মতো আমাকেও চলতে হবে, এটি ইসলাম শিক্ষা দিয়েছে। আমি আমিরে জামাতকে অফার দিয়েছি তার শপথের দিনেই, যে যেভাবে আমাকে কাজে লাগাবার ইচ্ছা করবেন আমিরে জামাত, আমি সেই জন্যই প্রস্তুত আছি। আমি এসেই প্রোগ্রাম দেখেছি, আমার একটা সন্দেহ ছিল কি জানে আমাকে যদি প্রধান বক্তা বানিয়ে ফেলে, এটা তো ঠিক হবে না। ব্যক্তি বড় কথা নয়, এই পদটা বড় কথা, এই আসনটা বড় কথা। এই আমিরে জামাতের আসনে তিনি আজকে প্রধান বক্তা। আমার নামটা কি সর্বশেষে দিয়ে ফেলেছে কিনা এই আশঙ্কা ছিল। আমি সহজ থেকে নিয়ে দেখলাম, দেখে আমার তৃপ্তি হলো যে তারা সঠিক চিন্তা করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার চোখ জোড়াবো দেখে যে তারা কালকে আমি কুমিল্লা থেকে, কালকে না পরশু সন্ধ্যায় খবর নিলাম কি কুমিল্লা মিটিংটা কেমন হলো, নিজামী সব কতক্ষণ বক্তৃতা করলেন এই খবরের জন্য। তারপর খবর পেলাম তারাও এই পথে থেকে আবার খবর অফিসে পাঠিয়েছে, অফিস থেকে আমি পেলাম। তাদের জন্য আমি কি বলবো, যে বুড়া বাপ সন্তানদেরকে যদি ভালো করতে দেখে তার কাছে কেমন লাগে, তার চেয়ে বেশি আমার লাগে এই 50 বছর যা কিছু, 45 বছর যা কিছু চেষ্টা করলাম, আমি বেশি এগিয়ে নিয়ে যেতে পারলাম না। আমার আব্বা একটা কথা বলতেন যে কেউ অন্য কাউকে তার চেয়ে বড় হোক এটা চায় না, শুধু চায় দুইজন লোক, একজন বাপ আর একজন শিক্ষক। আব্বার এই কথাটা আমার চিরদিন মনে থাকবে, যে বাপ চায় যে ছেলে তার চেয়ে বড় হোক। বাপ যদি মূর্খ হয় আর ছেলে যদি জজ হয়,
তো তার মর্যাদা কমে না, সে জজের বাপ। আমি এমএ পড়ি যখন, তখন আমি গ্রামে গেলাম, আমার বৃদ্ধ স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি আমাকে বুকে ধরে চোখের পানি ফেলে দোয়া করলেন যে তিনি তো মেট্রিক পাস, শুধু তার ছাত্র এমএ পড়ে, এটা তার জন্য গৌরবের বিষয়। সেই হিসাবে আমি গৌরব বোধ করি যে এই জমাতের তৈরি লোক, যারা নাকি গত 40-45 বছরে গড়ে উঠেছে, তারা আরো সুন্দরভাবে চালাবে এবং তারা চালাতে পারুক আরো যোগ্যতার সঙ্গে। এই দোয়া করে আমার সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং বড় তৃপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।